ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। দেখুন, সিদ্ধান্ত তো এখনো হয়নি, প্রসেসের মধ্যে আছে। ভোটের প্রস্তুতি পুরোপুরি চলছে, কারণ নির্বাচন কমিশন যেটা ঘোষণা করবে সেটা সিদ্ধান্ত, সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু যে পরিপ্রেক্ষিতে আর যেভাবে এই নির্ণয় নেওয়া হয়েছে তাতে আমাদের সন্দেহ হচ্ছে যেটা প্রক্রিয়া মেনে হয়নি আর নির্বাচন কমিশন নিরপেক্ষ করেনি। সেই জন্য একটা সম্ভাবনা আছে, সেই নিয়ে কথাবার্তা চলছে। যদি বলেন আমাদের লয়ার্স যাওয়া উচিত তো যাবো, ইলেকশন তো আমরা লড়ছি। সময় যা আছে তার মধ্যেই হবে, নমিনেশন সময়ের মধ্যেই হবে। সেই জন্য আমাদের পার্টির যে প্রসেস থাকে, এখান থেকে আমরা একটা সাজেশন পাঠাই কেন্দ্রকে, সেখানে পার্লামেন্টারি বোর্ড সে ব্যাপারে তারাই নির্ণয় নেন, ডিসিশন নেন এবং যথাসময় ঘোষণা হয়। আমার মনে হয় 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। এরকম অনেক সাজেশন এসেছে, তো যা যা নাম আপনারা ভাবছেন বা মিডিয়ায় চলছে সবই লিস্টের মধ্যে আছে। তার ভিতর থেকে চয়ন করে আমরা দিল্লিতে পাঠাচ্ছি। দেখুন, প্রভাব কি পড়বে, সব জিনিসের প্রভাব পড়ে না, আবার পড়েও না, এটা বলা যায় না। তো সেজন্য ওনারা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রোগ্রামে জোর দিয়েছেন। শুধু বাই ইলেকশন নয়, কর্পোরেশন মিউনিসিপ্যালিটি ইলেকশন তাদের টার্গেট আছে সাধারণ মানুষের কাছে কিছু টাকা পৌঁছে দেওয়া, যেটা গত বিধানসভা নির্বাচনে করেছেন মমতা ব্যানার্জি। নিজে জঙ্গলমহলে গেছিলেন এবং বলেছেন তোমাদেরকে 1000 টাকা আর 500 টাকা মাসে মাসে দেবো। সেখানকার জনজাতি উপজাতির লোকেরা বিশ্বাস করেছিলেন এবং 1 মাস দিয়েও দেওয়া হয়েছিল ইলেকশনের আগে, ভোট দিয়েছেন ওনারা, তার জন্য তাদের রেজাল্ট ভালো হয়েছে। কিন্তু তারপরে ঘোষণা করলে আমাদের কাছে আর টাকা নেই। এই সমস্ত প্রজেক্টেরও এই পরিণতি হবে না, এটা জোর দিয়ে কেউ বলতে পারে না। স্টুডেন্ট হেলথ কার্ড, এই স্বাস্থ্যসাথী কার্ড, স্টুডেন্ট যে ক্রেডিট কার্ড, তো এর পরিণতি তাই হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গিয়ে না করোনা ট্রিটমেন্ট পাওয়া গেছে, না কোনো প্রাইভেট হসপিটালে পাওয়া যাচ্ছে, ঘুরতে হয়েছে। আর ক্রেডিট কার্ডেও টাকার গ্যারান্টি কে দেবে এখনও ঠিক নাই। আর ব্যাংকে গেলে বিভিন্ন রকম কন্ডিশান দিচ্ছে, এই কাগজ না ওই নিয়ে এসো, ওই তাই নিয়ে এসো, প্রপার্টির কাগজ নিয়ে এসো। তো যার কোনো প্রপার্টি নেই সে কি লোন পাবে না? তো এই যে বারে বারে ধোঁকাবাজি হচ্ছে, এর থেকে সাবধান হওয়ার দরকার আছে। আমরা প্রথমে এটা মানুষকে বলেছিলাম যে এর কোনো মাথা মুন্ডু নেই, এত কষ্ট করে আপনারা নিচ্ছেন, লাভ কী পাবেন? আমাদের সন্দেহটাও সত্যে পরিণত হয়েছে। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে 11,000 কোটি টাকার টার্গেট রাখা হয়েছে, টাকাটা আসবে কোত্থেকে প্রতি বছর? এছাড়া আরও অনেক প্রজেক্ট আসছে বা এসে গেছে, তার টাকা কোথা থেকে আসবে? ভিক্ষা করে তো সংসার চলছে। সেই জন্য আমাদের সন্দেহ হচ্ছে। শুভেন্দুবাবুকে ফাঁসাচ্ছেন, সিআইডি তাকে রোজ ডাকছে, নতুন নতুন কেস তৈরি হয়েছে। 3-4 বছর আগের ঘটনা, যখন ওনাদের পার্টিতে ছিলেন তখন তো এইসব কেস আসেনি, ঘটনা তো হয়েছে। তো এটাও পরিষ্কার, তাহলে ওনাদের থিওরিটাই ঠিক যে প্রতিহিংসা চরিতার্থ ওনারাই করেন হেরে গেলে। ভারতীয় জনতা পার্টি খালি পশ্চিমবাংলার রাজনীতি করে না, দেশের বিভিন্ন রাজ্যে আমাদের সরকার আছে, অনেকবার আমরা হেরেও যাই, জিতি। তার জন্য আমরা কারোর প্রতি এরকম ব্যবহার করি না। হ্যাঁ, এটা ঠিক, আমাদেরকে এই পরিস্থিতি পার হয়ে এসছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সিবিআইয়ের সামনে পড়তে হয়েছে, ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়েছে মুখ্যমন্ত্রীকে। মাননীয় অমিত শাহ যিনি হোম মিনিস্টার আছেন, তাকেও ঘন্টার পর ঘন্টা জেরা করা হয়েছে, তড়ি পার করা হয়েছে গুজরাট থেকে। এখনও যেটা প্রসেস চলছে যে এই কেসগুলো অন্য রাজ্যে নিয়ে যাওয়ার, গুজরাট হাইকোর্ট থেকে সমস্ত কেস মুম্বাই হাইকোর্টে নিয়ে যাওয়া হয়েছিল, সব করে ওনারা দেখে নিয়েছেন। আমরা গণতন্ত্র, আদালতকে মানি, সম্মান করি, সংবিধানকে। পরীক্ষা দিয়েছি, পরীক্ষাতে পাস করে আমাদের নেতারা আগুনের ভিতর থেকে সোনার মতো উজ্জ্বল হয়ে বেরিয়ে এসেছেন। যারা গণতন্ত্রের কথা বলেন, শিবিরকে বিশ্বাস রাখতেন, তারা কেন তার সামনে গিয়ে দাঁড়াচ্ছেন না? কি নৈতিক ক্ষমতা নাই দাঁড়াবার? যান, যদি আপনি বলছেন আমার একটা অন্যায় থাকলে ফাঁসি দেবেন, গুলি মারুন, কিচ্ছু করার দরকার নেই। গণতন্ত্রের ব্যবস্থা আছে, যদি ফাঁসি দেয় তো আদালতই দেবে, কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে সামিল হতে হবে। জিজ্ঞাসাবাদ করার মধ্যে অন্যায় কিছু নেই,
সে অধিকার আছে সমস্ত তদন্ত সংস্থার, তারা সেই প্রসেসটাই চালু করছেন। তাতেই যারা ঘাবড়ে গেছেন মনে করতে হবে কিছু গণ্ডগোল আছে। অভিষেক ব্যানার্জি বলছে, আমি একজন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের সঙ্গে 25 জনের মতো এখন যোগাযোগ রাখছে বিজেপি, কিন্তু আমি এটা বলতে চাই যে সবাইকে বিধায়ক পদ ছেড়ে ভোটে জিতে তারপর আসতে হবে। দলের সাধারণ সম্পাদক হিসেবে দলের স্ট্যান্ড ঘোষণা করছে। এত দেরিতে কেন? 4 জন চলে যাওয়ার পর মনে পড়লো। স্ট্যান্ডটা কি আমরা তো বুঝতে পারি না কখন কার স্ট্যান্ড কী হয়। আর এই ধরনের ঘটনা আমরা আগে শুনেছি। একটু অর্বাচীনতা আছে। অর্জুন সিং যদি 2 লাখ ভোটে না হারেন আমি পুকুরে ঝাঁপ দেবো না, কোথায় কী করবো বলেছিলেন, সে ভিডিও রাস্তায় বাজারে পাওয়া যাচ্ছে, নতুন কিছু না। তো এই ধরনের ডায়লগ দিয়ে বাজার গরম হতে পারে, রাজনীতি এগুলো চলতে পারে না। আজকে ইডি যেহেতু খামচে দিয়েছে, খুব রাগ হয়েছে, অনেক কিছু কথাবার্তা বলছেন কি নাকি যেখানে পা দেবেন জিতিয়ে দেবেন। তা আসাম ত্রিপুরায় তো ওনার লোকেরা পা দিয়েছিলেন, কোথায় আছে সেখানে ঘাসফুল, সেই পায়ের চাপে ঘাসফুল নষ্ট হয়ে গেছে। তো জন্য রাজনীতিটা মাঠে লড়াই করতে হয়। পশ্চিমবাংলায় একটা রাজ্যে ক্ষমতায় আছেন, বড় বড় কথা বলে লাভ নেই। সিপিএম 3টে রাজ্যেই ছিল, এখন গুটিয়ে গিয়ে কেরালায় পৌঁছে গেছে, সেটাও চালাতে পারছে না। সেই জন্য এই ধরনের ডায়লগ ইলেকশনের আগে বললে ভালো লাগে, এখন আর হাততালি পাওয়া যাবে না। কংগ্রেসকে কালকে আক্রমণ করেছেন অভিষেক ব্যানার্জি, এক বলতে তো ঘরে গিয়ে শুয়ে পড়েছে, লড়াই করছে না। কংগ্রেসকে হঠাৎ করে এই আক্রমণটাকে বাম এবং কংগ্রেসরা মনে করছে এটা আসলে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। নাই, ইলেকশনের আগে তো আপনারা সেটিং করলেন। সিপিএম কংগ্রেসের নেতারা বলেছেন, মানিকবাবু এসে ত্রিপুরা থেকে বলে গেছেন আমাদের ভোট দেবেন না ঠিক আছে, কিন্তু বিজেপিকে খবরদার দেবেন না। লোকে তাই করেছে, ওনাদের দেননি। আমাদের কিছু কিছু দিয়েছেন, বাকিরা দেননি। তার পরিণাম দেখেছেন আজকেও 2টো পার্টি উঠে গেছে। আপনারাই তো তাদের সমঝোতা করেছেন। তারা নিজের নাক কেটে আমাদের যাত্রা ভঙ্গ করার চেষ্টা করেছিল, নাক কান সব কাটা গেছে। আজ আক্ষেপ করে লাভ নেই। আমরা ভাবছেন যে বিজেপির ভোটটা কাটবে, ওদেরকে ভিড়িয়ে দেবেন, সে সুযোগ নেই। আমনে সামনে বিজেপির সঙ্গে লড়তে হবে। শুভেচ্ছা নেই। কোর্টের রায় আজকে ইলেকশন কমিশন মমতা ব্যানার্জির ইলেকশন ঘোষণা করে দিয়েছে, সে অধিকার আছে ওনাদের। আমরা চাইছিলাম না এখন ইলেকশন হোক, তো বলুন ধাক্কা খেয়েছে, ধাক্কি নয়, মত থাকে প্রত্যেকেরই। আর কোর্টের উপর বিশ্বাস রাখতে হয়। অনেক কোর্টে হার জিত হয়, সাময়িক একটা জাজমেন্ট এসছে যাতে ওনাকে অ্যারেস্ট না করা হয়। কারণ এই সরকারের যে মানসিকতা, ইন্টেনশন দেখে মনে হয়েছিল তাকে অ্যারেস্ট করার জন্য এই ধরনের তদন্ত করা হচ্ছে, তাই তাকে রক্ষা কবচ দিয়েছেন কোর্ট। আর সেটা স্বাভাবিকই আছে। রেগুলেটরি মামলায় হেরে গিয়ে রাজ্য সরকার এখন ডিভিশন বেঁচে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখানে দেখুন সিবিআই ইনকোয়ারির যে জাজমেন্ট এসছে হাইকোর্ট থেকে ভোট পরবর্তী হিংসা, তার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন। সরকার প্রত্যেকটি কাজে অন্য কেউ কোর্টে গেলে তারা কানমোলা খেয়ে যাচ্ছেন, হেরে গিয়ে আবার অন্য কোর্টে চলে যাচ্ছেন। এইভাবে সরকার চলতে পারে। তার মানে সরকার নৈতিকতার দিক দিয়ে হেরে যাচ্ছে, নিয়ম নীতির আধারে কাজ করছেন, এটা বারবার প্রমাণ হচ্ছে। কারণ কোর্ট সেটা প্রমাণ করে দিচ্ছেন। তো সেই জন্য যে সরকার বারবার কোর্টে কী বলে পরাজিত হয় আর অপমানিত হয়, তো সে সরকার এবং সরকারের যিনি মুখিয়া তার প্রতি মানুষের সন্দেহ হয়। তারা ভাবছেন ঠিক লোককে জিতিয়েছি তো। আমার মনে হয় এটা নৈতিকতার আধারে ঠিক হচ্ছে না। বিধান নেই, কিছু নেই। আমাদের ফর্মালিটি আছে, আমাদের কোনো ফর্মালিটি নাই। আবার নির্বাচনকে কেন্দ্র করেও কিছু নেই। তো সেই জন্য তাদের জন্য তারটা ঠিক আছে। লোকসভাতে খুব ধুমধাম করে প্রচার করা হয়েছিল, মোদি হাটাও দেশ বাঁচাও, পরিণাম আপনারা দেখেছেন। তো সেই জন্য এবং ওখানেও নন্দীগ্রামেতে গত ইলেকশনে মমতা ব্যানার্জি নিজেকে খুব আগে ধুমধাম করে প্রচার করে এসেছিলেন। 2 মাস আগে বলেছে আমি এখানে লড়বো, তারা রেজাল্ট পেয়েছেন। একই রেজাল্ট হতে পারে, নির্বাচনে কিছুই বলা যায় না। আপনি ভবানীপুরের নির্বাচন নিয়ে প্রার্থীদের নাম যখন আলোচনা হচ্ছে এবং যেসব নাম সংবাদ মাধ্যমে ভেসে উঠেছে তার মধ্যে অন্যতম কথাবার্তা, তিনি আজকে আবার বলেছেন সুবোধকে প্রার্থী করা। লড়াইটাকে আপনারা যখন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তখন উনি কি লড়াই লঘু করছেন? না, এটাও বলেছেন যে সুবোধকে করাও, সুবোধ চপ এনে দেয়, চপই তো বাংলার ভবিষ্যৎ। ঠিক আছে, দেখুন টুইটার ফেসবুক তো এই জন্য আছে, মনের কথা খুলে বলার জন্য। যে কেউ বলতেই পারে, সব জিনিস চর্চার বা উত্তর দেওয়ার দরকার নেই। ভারতীয় জনতা পার্টির সব ইলেকশন জোরদার লড়াই। পঞ্চায়েত থেকে আপনি দেখে নিন, হাতে প্রাণ নিয়ে আমাদের কর্মীরা লড়াই করেছেন, আমরা লোকে ভোট দিয়েছেন। সেখান থেকে সিপিএম কংগ্রেসকে আমরা পেছনে করে দিয়েছি, টিএমসির সামনে দাঁড়িয়েছি বুক চিতিয়ে। লোকসভাতেও তাই হয়েছে, বিধানসভাতেও তাই হয়েছে। যেন পার্টির নির্বাচন লড়বে, ক্যান্ডিডেট কেউ না কেউ হবেন, এবং যারা লড়বেন তাদের যে নাম সেটা লড়াবেন, ইলেকশন যে কন্টেস্ট হবে তার নাম কালকে আমরা ঘোষণা করে দেবো আপনার সামনে। যারা যারা দায়িত্ব নিচ্ছেন খুব গুরুত্বের সঙ্গে পার্টি এটা করবে। ব্যক্তিগতভাবে কারো কোনো ইচ্ছা হতে পারে,
অনেকে আমরা বলেছিলাম আপনারা ইলেকশন লড়ুন, অনেকে রাজি হচ্ছেন না। লড়াই তো ময়দানে লড়তে হয়, পেছন থেকে না। এদিকে হিন্দি। भवानीपुर को लेकर क्या स्टैंड रहेगा? एक तरफ प्रचार शुरू हो गया है, दूसरी तरफ बीजेपी के तरफ से कैंडिडेट की घोषणा 7 दिन ही होगा, 20 से 26 तक सरकारी जो अनुमति है। बाकी कोई भी, जब मैं जाके कई बार 4 चक्कर करके आया हूँ, चलता रहता पॉलिटिकल एक्टिविटी वेस्ट बंगाल में, कोई नई बात नहीं है। तो कोई मंत्री वहाँ रहते हैं, वो क्या प्रचार करें? रोज़ जाते आते हैं रास्ते में। प्रचार तो जब पब्लिक के सामने जाएंगे तब होगा। हम भी अपना सांगठनिक काम शुरू कर दिए हैं बूथ स्तर पर। उम्मीदवार को लेकर क्या कुछ रणनीति रहेगी आपकी कि कब उम्मीदवार की घोषणा होगी? पहला रणनीति, पहले उम्मीदवार घोषणा ही रणनीति है, और उसके बाद पूरा पार्टी पूरी तैयारी के साथ चुनाव लड़ेगी। पिछले चुनाव जैसे हमने लड़ा है, वो समय पर सब कुछ हो जाएगा। सीएन लेकिन তথাগত রায় যেভাবে লাগাতার দল বিরোধী মন্তব্য বা বিভিন্ন সময় আপনাকে আক্রমণ করে, দলে একটা শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, কোনোরকম চিঠি বা কোনো পরিকল্পনা এখনো পর্যন্ত মানে সবার জন্য সব জায়গায় নয়, সব কিছুর বিচার করার জায়গা আছে। যারা বরিষ্ঠ নেতা তাদের সম্বন্ধে সর্বভারতীয় নেতারা ভাবছেন, দেখছেন, এটা আমাদের দায়িত্বের মধ্যে নেই। আমরা কাজ করছি, আমাদের কর্মীরা কাজ করছেন। আর এখন যে ধরনের অত্যাচার অন্যায় আমাদের কর্মীদের উপর হয়েছে, 12,000-এর বেশি কেস আমরা রেজিস্ট্রি করেছি, আদালতে লড়ে আমাদের পক্ষে জাজমেন্ট আনিয়েছি, তার মানে প্রমাণ করেছি ঠিক, এবং যারা অন্যায় করেছে তাদের সাজা দেওয়া আর কর্মীদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়া আমাদের এখন আমাদের দায়িত্ব। আমরা সেই নিয়ে ভাবছি। কে ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা, ভালো মন্দ, সুখ দুঃখ প্রকাশ করছে, এরকম লক্ষ লক্ষ কর্মী আজকে অত্যাচারিত, তাদের সুখ দুঃখের কথা আমরা আগে ভাবছি। প্রচারের জন্য আমরা ডাকবো না, ওভারঅল দেখার জন্য আসবেন যে প্রস্তুতি লড়াইটা ঠিক হচ্ছে কিনা, আমরা বলেছি। বলুন। हाँ, रविवार को दिल्ली रवाना होते वक्त मनोज बैनर्जी ने कहा था कि अगर ईडी ने मुझे बुलाया है, अगर ईडी तथ्य अगर सामने रखे तो मैं खुलेआम फांसी लगाने को तैयार हूँ। और फिर सोमवार को जब ईडी के समक्ष को पेश हुआ, उसके बाद उन्होंने कहा कि जितना भी सीबीआई लगा ले, ईडी लगा ले, हम हार मानने वाले नहीं है, हम बीजेपी को हरा के रहेंगे। बीजेपी के साथ तो मैदान में लड़ेंगे, पहले ईडी का मामला निपट लें। ईडी कोई बीजेपी नहीं है, कानूनी व्यवस्था है और सबको उसके सामने जाना पड़ेगा और बुलाएगा। तो आप सोचिए किसी व्यक्ति को 9 घंटा पूछताछ होती है तो मामला संगीन जरूर है, कोई सामान्य मामला नहीं। उसके ऊपर बड़े बड़े बात करना, हम लोग नतीजा तक जाना चाहते हैं। सामने अभिषेक बैनर्जी ने ये भी कहा है कि वो लोग छोड़िए, उसके लिए बोलेंगे बाकी। हाँ, কলকাতা হাইকোর্টে আজকে এসএসসি নিয়ে একটি মামলায় সেখানে বিচারপতি আইনজীবীকে বলেছেন আপনার মক্কেল অর্থাৎ এসএসসির ওপর কাজকর্ম নিয়ে আমার কোনো আস্থা নেই। এই যে এসএসসি নিয়ে আস্থা নেই না হচ্ছে আরটিআই করে একজন জানতে পেরেছে ওর থেকে কম নাম্বার পাওয়া লোকজন চাকরি পেয়ে গেছে। বিচারক এত বিরক্ত হয়েছে যে এত গোটালা বলছে আমি এটা ছেড়েই দিলাম বিচারপতি মামলা থেকে সরে দাঁড়িয়ে এটা প্রথমবার নয়, পশ্চিমবাংলার বা মুখ্যমন্ত্রীর মামলা হলে অনেক বিচারপতি সরে দাঁড়ান, ট্রেডিশন হয়ে গেছে। কারণ এটা মিনিমাম যে কানুন ব্যবস্থা এথিক্স তার মধ্যে পড়ে না। আপনারা জানেন কুচবিহারে একজন নেতা টিএমসিতে জয়েন করেছিলেন, তার মেয়ের নাম 1 নম্বরে এসেছিল লিস্টে চাকরির। এ প্রথমবার হচ্ছে, এরকম নয়, এটাই চলছে। সেই জন্য আইন ব্যবস্থা সাধারণ মানুষের চিন্তাভাবনার উপরেই সব কাজ চলে গেছে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীও এইসবের উপরে চলে গেছেন, তাই তার প্রতিমা তৈরি করা হচ্ছে পুজো করার জন্য। সাধারণ জিনিস হিসাব নিকাশের মধ্যে উনি নাই, সাধারণ মানুষের মধ্যে নাই, উপরে চলে গেছে। শিক্ষক দিবসে সেই দিনই শিক্ষামন্ত্রী তিনি শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে খোলা চিঠি পাঠিয়েছেন, পাশে থাকুন, আমরা সবাই মিলে শিক্ষা ব্যবস্থার উন্নতি করছি। কিন্তু ব্রাত্যর বাড়িতেই ডেপুটেশন দিতে গিয়ে শিক্ষক শিক্ষিকারা দেখা পাননি। তার দেখুন, এটা খুবই লজ্জাজনক, দুঃখজনক ঘটনা। শিক্ষক দিবসের যে শিক্ষকদের আমরা সম্মান দিতে চাই, তাদের কৃতিত্বের জন্য, তাদের ত্যাগের জন্য, তারা সেদিন রাস্তায় ঘুরেছেন। তো এর চেয়ে বেশি অসম্মান শিক্ষকদের দুরবস্থা হয়, তাহলে শিক্ষা ব্যবস্থার কী দুরবস্থা আছে? সেখানে শিক্ষামন্ত্রী বা তাদের কোনো স্টেটমেন্ট, বক্তব্য আমরা জানতে পারছি না। মমতা ব্যানার্জি তাদেরকে পাশে রাখতে বলছেন, তারা তো একদিন পাশেই ছিলেন, রাজনীতির ক্ষেত্রে আপনাদের সমর্থনও করেছেন, কিন্তু এই দুর্দশা রাস্তায় কেন থাকতে হচ্ছে? এটা আজকে পশ্চিমবাংলা শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র। সেদিন ওটা বলে লাভ নেই, চিঠি তো লিখতেই পারেন। বলুন। ওনার কি হবে তো আগে ভাবুন। উনি জিতে এলেন, হঠাৎ একদিন রিজাইন করতে হলো। ওনার ভবিষ্যৎ ভাবুন, বিজেপির ভবিষ্যৎ ভাবার জন্য সারা দেশের লোক আছে। 24 কোটি লোক আমাদেরকে ভোট দিয়েছেন সারা দেশে, বাংলায় 2 কোটি 28 লাখ। উনি এই বয়সে
এরকম অনাথ হয়ে গেলেন? কোন পার্টিতে আছেন উনি? কংগ্রেসকে সেবা দিয়েছেন, টিএমসিকে সেবা দিয়েছেন, উনি ভদ্রলোক বলে আমরা জানি, কুলীন ব্রাহ্মণ। এই দুর্দশা কেন হল? কেন উনি লড়তে গেছিলেন? কেন রিজাইন করলেন? যদি আবার বাই ইলেকশনগুলো না হয় তাহলে আবার তো উনি আমার মতো সাধারণ মানুষ হয়ে যাবেন, রাস্তায় ঘুরতে ওনাকে। এই বয়সী একটা শোভা পায় নাকি? পড়ুয়াদের দাবি আগে ভ্যাকসিন তারপরে কলেজ শুরু করা হোক। তারা ছাত্র যেভাবে ফ্রন্টলাইনারদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তারা চাইছে এবার পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়া হোক পড়ুয়ার জন্য। আপনারা জানেন যে সারা দেশে সরকার একটা নীতি ঠিক করেছে, আগে 45+দের দেওয়া হবে, তাদের ফার্স্ট হয়ে গেছে, সেকেন্ডও হয়ে গেছে অনেকেরই, কিন্তু পশ্চিমবঙ্গ সবচেয়ে পেছনে আছে। আপনি বিভিন্ন রাজ্যে দেখুন 45+ সবার জন্য 100% ডবল ডোজ হয়ে গেছে। কেন পশ্চিমবাংলায় হয়নি? কোনো সিস্টেম নেই। এখানে 18 বছরের লোকই আগে টিকা পেয়ে গেছে, খালি পার্টির সঙ্গে থাকতে হবে, কাউন্সিলর পঞ্চায়েতের সঙ্গে থাকতে হবে। তো সেই জন্য ছাত্রদের অবশ্যই টিকা পাওয়া উচিত যারা ভিড়ের মধ্যে যাবেন, কিন্তু টিকার জন্য সুইসাইড করতে হচ্ছে। কালকে আমি দুর্গাপুরে একজন মহিলাকে দেখতে গেছিলাম, তিনি দুর্গাপুর ব্যারেজ থেকে নিচে ঝাঁপ দিয়েছিলেন। কারণটা কি? তিনি টিকার লাইনে দাঁড়িয়েছিলেন, তাকে অপমান করে ওখানকার কাউন্সিলর তাড়িয়ে দিয়েছে। মহিলা, স্বামী স্ত্রী, তিনি অত অপমানিতা হয়েছেন, তিনি গিয়ে ব্যারেজ থেকে ঝাঁপ দিয়েছেন সুইসাইড করার জন্য। তার কোমর টোমর ভেঙে গেছে, সেটা আমি দেখে এলাম। এই তো পশ্চিমবঙ্গের অবস্থা। এখানে টিকা চাইতে যাবে ফ্রিতে, যেটা মোদি পাঠিয়েছেন, তার জন্য তাকে মার খেতে, অপমানিত হতে হবে, মহিলাকে অপমানিত হতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে। তো সেই জন্য কতটা সম্ভব, আমি তো বলবো প্রত্যেকেরই পাওয়া উচিত। আর যদি না পান সেটা সরকারের ব্যর্থতা, রাজ্য সরকার। আমার শেষ প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়, সেখানে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বাউন্সার নিয়োগ করা হয়েছে এবং আজকে সেখানে একটা আন্দোলন চলছিল। প্রথমে বলা হয় সাংবাদিকদের সেই আন্দোলন কভার করতে পারবে না, ঢোকা বারণ, এবং পার্টিকুলারলি রিপাবলিক বাংলার প্রতিনিধি ভাস্কর বসু যেতে তাকে ধাক্কাধাক্কি করে বের করে দিয়েছে এই নিরাপত্তা রক্ষীরা। দেখুন, কলকাতা বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতীতে কী ঘটনা ঘটছে, সেখানে ভাইস চ্যান্সেলরকে দিনরাত আটকে রাখা হবে, তাকে চিকিৎসা করতে দেওয়া হবে না, তাকে খেতে দেওয়া হবে না। তিনি কিন্তু বল প্রয়োগ করেনি, তিনি আদালতের আশ্রয় নিয়েছেন। আদালত যে নির্দেশ দিয়েছে সেটা সবাই মানছে। এবং শুনলাম তার বাড়ির গাড়ি বেরিয়ে যাচ্ছে, গাড়ির ডিকি খুলে দেখা হচ্ছে উনি পালাচ্ছেন কিনা। আমি জানি না ছাত্রদেরকে এই নৈতিক শিক্ষা কে দিয়েছে। আর ঠিক একই রকম রাজ্য সরকারের কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন এই ধরনের আন্দোলন হতে যাচ্ছে, পুলিশে ভরসা নেই, বাউন্সার লাগাতে হচ্ছে। পশ্চিমবাংলার পুলিশের কি দুর্দশা, তারা কটা ছাত্রকেও আটকাতে পারে না। তো শিক্ষাঙ্গন পুরো গুন্ডামির আর রাজনীতির আখড়া হয়ে গেছে। এটা বন্ধ হওয়ার দরকার আছে, নাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরকমই তৈরি হবে। কোনো সংবাদ মাধ্যমকে কারো বাধা দেওয়া উচিত নয়। সংবাদ মাধ্যমের অধিকার আছে সংবাদ সংগ্রহ করে লোককে দেখানো। আপনারা সামলাতে পারছেন না, আর আপনি কিন্তু এটা চাইছেন না যে অপ্রিয় ঘটনা বাইরে যাক, এটা কি করে হতে পারে? আর এখানে আমরা দেখেছি পুলিশকে সাংবাদিককে গাড়িতে তুলে মারতে মারতে নিয়ে গেছে। ইলেকশনে ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে, অতি সম্প্রতি আবার হয়েছে, মার খেতে হয়েছে, ধাক্কা খেতে হয়েছে। সেই জন্য যে চারটি স্তম্ভ আছে আমাদের গণতন্ত্রে, সে চারটি স্তম্ভই এখানে নড়বড় হয়ে গেছে। মিনিস্টার এত বড় নেতা, তার ছেলের কথা তো সবাই জানে, আর উনি লুকিয়ে কিছু করেন না, তথ্য দিয়েছেন। সেটা যে কোনো সংস্থা যে কেউ কেসও করতে পারে, তার তদন্ত হওয়া উচিত যদি আর সন্দেহ হয়। কিন্তু বাকিদের ছেলেরা, এখানকার রাজকুমাররা কী অবস্থায় আছেন? যে পরিবারের দাসত্ব ওনারা করছেন, সেই পরিবারের মুখিয়া কী বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী? আমার পরীক্ষা দেওয়ার জন্য ফিস দেওয়ার পয়সা ছিল না, গয়না গাঁঠি বিক্রি করে না কি করে দিয়েছিলেন। আজকে তার ভাইপোদের কোটি কোটি টাকার সম্পত্তি, বাড়ি, ওইখানে ব্যানার্জি পাড়াটা মুখার্জি পাড়া হয়ে গেল, পুরোটা মুখার্জি পাড়াটা ব্যানার্জি পাড়া হয়ে গেছে। এ তো চোখের সামনে। গাছ আছে নাকি 12 কোটি টাকার বাড়িতে কেউ থাকবে? একাধিক দোকান, প্লট, 35টা, কোথা থেকে এলো? যারা এই কথা বলছেন দাসত্ব করে খাচ্ছেন, নিজের বাড়ির দিকে, নিজের পার্টির দিকে একবার তাকান, তারপর অন্যের দিকে আঙুল তুলবেন। ধন্যবাদ। আমি কংগ্রেসের কেউ নই, অজিত দাকে জিজ্ঞেস করুন। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।